ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেমন করছে? এখন আমরা একটা কমফোর্টেবল পজিশনে আছি। ডিপোজিটের একটা খুব ভালো ফ্লো ছিল। গত 2.5 বছরে আমাদের ডিপোজিটের পরিমাণ 20,000 কোটি টাকা বেড়েছে। গত বছরে আমাদের লোন বৃদ্ধির পরিমাণ ছিল 5,500 কোটি টাকার মতো। আপনারা কোন দিকে বেশি ফাইন্যান্স করেন? প্রধানতম এক্সটেন্ট আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের ট্রেড ফাইন্যান্সিং। ইউসিবি একাই প্রায় 7.5% ইম্পোর্ট এবং এক্সপোর্ট হ্যান্ডেল করে। ইউসিবি কতটা প্রস্তুত সামনের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য? আমাদের এখন পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1550 কোটি টাকা, তার অর্ধেক 775 কোটি টাকা আমরা রাইট শেয়ারের মাধ্যমে উঠাবো। একই সঙ্গে আমরা সাবঅর্ডিনেটেড বন্ড অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেটা উঠানোর কাজও চলছে। 800 কোটি টাকা সেটাও অ্যাপ্রুভাল পেয়েছে। সেটাও অ্যাপ্রুভাল পেয়েছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। 800 কোটি টাকা। যারা ইউসিবিএল এ ইনভেস্ট করবেন তারা কতটা নিশ্চিত হয়ে এখানে ইনভেস্ট করবেন এই বন্ডে? আপনি একটি ব্যাংকে ডিপোজিট রাখলে যে নর্মাল যে রেটটা পাবেন তার চেয়ে আপনি 3% মার্জিন সবসময় বেশি পাচ্ছেন বন্ডে ইনভেস্ট করলে। তো এর মাধ্যমে আমরা আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা বাড়াচ্ছি। এনাফ ক্যাপিটাল না থাকে তাহলে আপনি এনাফ লেন্ডিং করতে পারবেন না। নতুন একজন এন্টারপ্রেনার তৈরি হতে পারে, সেই দিকে আপনাদের ফোকাসটা কতটুকু? এসএমইতে আপনার অনেক আনট্যাপড মার্কেট আছে। সো এইখানে কাজ করতে গেলে ব্যাংকগুলোর সুবিধার জায়গাটা হচ্ছে যে ইউ ডোন্ট গো ইনটু এ ফিয়ার্স কম্পিটিশন। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যে অবদান আমাদের অর্থনীতিতে, আমাদের যে অর্থনীতির গ্রোথ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনভেস্টমেন্ট, এসবের পেছনে আসলে প্রধান সহায়ক ভূমিকা এটা ফাইন্যান্সিংয়ের আসপেক্ট থেকে, সেখানে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থাৎ ব্যাংকিং সেক্টরকে বলা হয় আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। তো এই যে আমাদের ইকোনমিক গ্রোথ আমরা দেখি, এখানে যে আমাদের যে ফাইন্যান্সিং সেটি কিন্তু ব্যাংকিং থেকে আসে। তো ব্যাংকিং সেক্টর কিভাবে আমাদের অর্থনীতি এবং আমাদের যে গ্রোথ হয়েছে আমাদের ইকোনমির, সেখানে কিভাবে তারা ভূমিকা রেখেছে, এবং আমাদের সামনের দিনে আমাদের সরকার যে পরিকল্পনা করছে যে আমরা একটা বড় ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে এসেছি, এখন আমাদের অর্থনীতির বড় ধরনের একটি রিপেয়ার দরকার, বিভিন্ন ধরনের রিফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। বাজেটের যে বড় একটি সাপোর্ট আসে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে। তো আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা দেখেছি একটি ভালনারেবল অবস্থায় আছে এই মুহূর্তে। তো সেখান থেকে কিভাবে আমাদের মানে সামনের দিনে অর্থনীতিতে ব্যাংকের যে ভূমিকা থাকবে সেটির জন্য ব্যাংকগুলো কতটা প্রস্তুত আছে এখন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা জানব ইউসিবি কিভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রেখেছে এবং সামনের দিনে আমাদের যেই অর্থনীতির জোয়ার তৈরি করার চেষ্টা করছে সরকার, সেখানে ইউসিবি সেখানে কিভাবে কন্ট্রিবিউট করবে, কিভাবে তাদের রোল প্লে করবে এবং নিজেকে কিভাবে প্রস্তুত করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশিদ। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ টিভিএসকে এবং দর্শকদের জন্য শুভকামনা। আমরা ব্যাংকিং সেক্টর বা ইউসিবির যে ভূমিকা আমাদের অর্থনীতিতে, সেখানে যাওয়ার আগে প্রথম জানি যে এই মুহূর্তে ইউসিবি কেমন আছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেমন করছে? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আমরা এখন বেশ একটা শক্ত অবস্থানে আছি। আজ থেকে ঠিক 1.5 বছর আগে আপনারা জানেন আমি আপনার সঙ্গেও প্রোগ্রাম করেছি এখানে, যে ইউসিবি একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল এবং সেখান থেকে একটা ট্রান্সফরমেশনের দরকার ছিল। আমরা 3টি প্রধানতম জিনিস নিয়ে কাজ করেছিলাম। একটা হচ্ছে তারল্য বা লিকুইডিটি, আরেকটা ছিল রিকাভারি এবং এনপিএল ম্যানেজমেন্ট, এবং অন্যটি ছিল আমাদের ক্যাপিটাল রেজিং। তো 3টি বিষয়েই গত 1.5 বছর বা 15 বছর ধরে আমাদের বেশ ভালো একটা অগ্রগতি হয়েছে এবং এখন আমরা একটা কমফোর্টেবল পজিশনে আছি। এবং আপনাদের কিন্তু আপনি গত 18 মাসে আপনাদের প্রায় 10 লক্ষ নতুন হিসাব খুলেছে এবং আপনাদের ডিপোজিটের একটা খুব ভালো ফ্লো ছিল। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে বা কেন হচ্ছে? প্রথমে আমি নাম্বারটা বলি। 15 বছর আগে, মানে আমি যখন জয়েন করি 30 সেপ্টেম্বর 2024, তখন আমাদের ডিপোজিটের পরিমাণ ছিল 55,000 কোটি টাকা। এই মুহূর্তে আমাদের ডিপোজিটের পরিমাণ 75,000 কোটি টাকা।
সো গত 2.5 বছরে আমাদের ডিপোজিটের পরিমাণ 20,000 কোটি টাকা বেড়েছে 55,000 কোটি টাকার বেজের উপরে। সো এটা একটা খুব ভালো অগ্রগতি। এই ডিপোজিটগুলো এসেছে মূলত আপনার রিটেইল সেগমেন্ট থেকে এবং এসএমই সেগমেন্ট থেকে। আমাদের এই 20,000 কোটি টাকার যে গ্রোথটা হয়েছে 1.5 বছরে, 2025-এর পুরো বছর এবং এই বছরের 6 মাসে, এর মধ্যে 75% হচ্ছে আমাদের এসএমই এবং রিটেইল, মূলত রিটেইল এবং এসএমই। এবং এরও একটা বড় অংশ হচ্ছে আমাদের কাসা, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, বিজনেসের ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট থেকে একটা বড় ফান্ড এসছে। আমাদের এডি রেশিও একসময় 95% থেকে এখন 82%-এ নেমে এসছে। সো তারুণ্যের দিক থেকে আমরা ভালো একটি কমফোর্টেবল পজিশনে আছি। একইভাবে আমাদের ইনভেস্টমেন্টটাও বেড়েছে। আমাদের ইনভেস্টমেন্ট বলতে আমি বোঝাচ্ছি আমাদের লোন কর্পোরেট সেক্টরে বা এসএমই সেক্টর এবং রিটেল সেক্টরে আমরা যে লোন দিয়েছি সেটাও আমাদের বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। গত বছরে আমাদের লোন বৃদ্ধির পরিমাণ ছিল 5,500 কোটি টাকার মতো। এটা গ্রোথটা যদি একটু বলেন। গ্রোথটাই বলছি, 5,500 কোটি টাকা। আমাদের এখন 65,000 করোড় টাকা হচ্ছে লোনের পরিমাণ। এবছরই বেড়েছে আপনার প্রায় 4,000 কোটি টাকা প্রথম 6 মাসে। তো তার মানে ইউসিবি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা আস্থা তৈরি হয়েছে, যে কারণে আমরা ডিপোজিট ফ্লোটা দেখতে পাচ্ছি। ইউসিবির আসলে প্রধান স্ট্রেংথটা কোথায়, অর্থাৎ ইকোনমির কোন দিকে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন? কারণ অনেক ধরনের ব্যাংকিং আছে, আপনারা কোন দিকে বেশি ফাইন্যান্স করেন? আমাদের মূল স্ট্রেংথটা যদি আমি বলি, অনেকগুলো স্ট্রেংথ আছে, বাট প্রধানতম স্ট্রেংথ আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের ট্রেড ফাইন্যান্সিং। আমরা দেশে, আপনি জানেন, 61টা ব্যাংক আছে, কিন্তু ইউসিবি একাই আপনার প্রায় 7.5% ইম্পোর্ট এবং এক্সপোর্ট হ্যান্ডেল করে। পুরো দেশের আমাদের যত এক্সপোর্ট হচ্ছে প্রায় $50 বিলিয়ন এবং ইম্পোর্ট হয় আমাদের প্রায় $75 বিলিয়ন মতো। এটার 7.5%-এর কাছাকাছি আমরা হ্যান্ডেল করি আমাদের মাধ্যমে। আমাদের ট্রেডটা প্রসেস হয় সেন্ট্রালি, যার ফলে আমরা এখান থেকে সারা দেশের যে কোনো ব্রাঞ্চ, আমাদের এখন আর এডি ব্রাঞ্চ এবং নন এডি ব্রাঞ্চ বলে আলাদা কোনো কিছু নেই, যে কোনো ব্রাঞ্চ থেকে আমাদের ট্রেড প্রসেসিং হতে পারে এবং সেটা আমরা কর্পোরেট কাস্টমার বা এসএমই কাস্টমার সবার জন্যই করে থাকি। এটা গেল একটা অংশ। আর অন্য অংশগুলোতে যদি বলি তাহলে আমাদের ফাইন্যান্সিংয়ে একদিকে যেমন আমরা প্রজেক্ট ফাইন্যান্সিং করছি, অন্যদিকে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংও করছি। সো আমাদের নতুন ইন্ডাস্ট্রি যখন তৈরি হয় বা ইন্ডাস্ট্রিতে যখন সম্প্রসারণ করা হয় বা বিএমআরই করা হয়, সেই সব জায়গাগুলোতে আমাদের ক্যাপিটাল ফাইন্যান্সিংয়ের প্রয়োজন হয়। আবার অন্যদিকে নর্মাল প্রোডাকশনের জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং লাগে সেটাও আমরা করে থাকি। এবং এটা কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি আমি বলবো না যে আমরা ফোকাস করছি, অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি সব জায়গাতেই আমরা করে থাকি। বাট আরএমজি সার্টেনলি, যখন ট্রেডের কথা বলছি, যেহেতু ইম্পোর্টের ক্ষেত্রে আরএমজি, ইম্পোর্ট এক্সপোর্ট দুটো ক্ষেত্রেই যেহেতু আরএমজি একটা মেজর পোর্শন দখল করে আছে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যার ফলে সেখানে একটা ভালো কনসেন্ট্রেশন আমাদের আছে। বাট অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আমরা একইভাবে বিচরণ করে থাকি। আমাদের এখানে যে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো হচ্ছে মূলত ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে। ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংটা আমরা ব্যাপকভাবে করে আসছি। সো ইন এ নাটশেল, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং যে আপনারা করছেন, এখানে কি একটু স্পেসিফিক বলতে পারেন যে কেন অন্য ব্যাংকের থেকে আপনি ডিফারেন্স? ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার মানে যারা এই ফাইন্যান্সটা নিতে আগ্রহী তাদের জন্য মেসেজটা কি, কেন আপনার কাছে আসবে? এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে আপনার যখন এই ওয়ার্ক অর্ডারগুলো দেওয়া হয়, এটা তো মূলত আসে সরকারি ওয়ার্ক অর্ডারগুলোই সবচেয়ে বেশি ভলিউমে হয়, প্রাইভেট সেক্টরে ওয়ার্ক অর্ডার আসে। এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংয়ের যখন ফান্ডটা আপনার পরবর্তীতে পেমেন্টগুলো হতে থাকে, অ্যাসাইন করা থাকে বলে সেই অংশগুলো সরাসরি ব্যাংকে চলে আসে। সেটা ব্যাংকের জন্য একটা কমফোর্ট, একটা সিকিউরড ফাইন্যান্সিং হয়। যদিও সেই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পুরনো কিছু সময় আমরা দেখেছি যে কিছু অনিয়ম হয়েছে, বাট অনিয়ম তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেটাকে বন্ধ করতে হবে। বাট সঠিকভাবে যদি ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংয়ের পেমেন্টটা অ্যাসাইন ব্যাংকে ঠিকমতো আসে, তাহলে এটাকে ধরে নেওয়া যায় যে দিস ইজ এ সিকিউরড ফাইন্যান্সিং। তো এখানে আপনার গ্যারান্টি থেকে শুরু করে
শুরু থেকে যদি আমি বলি, গ্যারান্টি দেওয়ার একটা বিষয় আছে এখানে। এপিজি বা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিতে হয়, পারফরমেন্স গ্যারান্টি দিতে হয়, এবং একই সঙ্গে তাদের কাজটা করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংয়েরও প্রয়োজন হয়। দ্রুততার সঙ্গে করতে হয়, সেটা একটা প্রয়োজন থাকে। যখন আপনার ওয়ার্ক অর্ডারে পার্টিসিপেট করে লোকজন, তখন তাদেরকে পার্টিসিপেট করার জন্যে হেল্প করতে হয়। তো এখানে একটা হচ্ছে যে দ্রুততার সঙ্গে কাজটা করতে হয়। ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংয়ের যে ধাপগুলো আছে, বিভিন্ন ধাপে এটাকে ফাইন্যান্সিং করতে হয়। তো সেই জিনিসগুলো একটু বুঝতে হয় ব্যাংকগুলোকে। বাট সিকিউরিটির দিক থেকে আমি বলবো যে অ্যাসাইনড ফাইন্যান্সিং যেহেতু হয়, গভর্নমেন্ট যখন পেমেন্ট করে এটা অ্যাসাইন ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট করে, সেই দিক থেকে এটা একটা সিকিউরড ফাইন্যান্সিং। যদি অন্য ব্যাংকও এখানে এগোতে চায়, ব্যাংকিং এর পার্সপেক্টিভ থেকে একটা Right. একটা সিকিউরড ফাইন্যান্সিং। রাইট বাট নতুন ব্যবসার ক্ষেত্রে যেখানে আপনাকে রিস্ক নিতে হবে, রাইট কিন্তু নতুন একজন এন্টারপ্রেনার তৈরি হতে পারে, রাইট সেই দিকে আপনাদের ফোকাসটা কতটুকু? নতুন এন্টারপ্রেনারের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে যে কর্পোরেট সেক্টরে এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, আবার এসএমই সেক্টরে এন্টারপ্রেনার তৈরি হচ্ছে। এসএমইটা আপনি জানেন যে আমরা সবাই এখন বলছি যে এসএমই হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। বড় কর্পোরেট কিন্তু অহরহ তৈরি হয় না। এটা এটা তৈরি হতে যেমন সময় লাগে, এবং একই সঙ্গে আপনি যদি একটা টাইম স্প্যান ধরেন, এখানে নতুন কর্পোরেট আসে না। সো কর্পোরেট সেক্টরে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আমরা সীমিত কিছু কর্পোরেটের পেছনে সবাই মিলে ছুটছি। এসএমইতে আপনার অনেক আনট্যাপড মার্কেট আছে, আন্ডারসার্ভড মার্কেট আছে, আনসার্ভড মার্কেট আছে। সো এইখানে কাজ করতে গেলে ব্যাংকগুলোর সুবিধার জায়গাটা হচ্ছে যে ইউ ডোন্ট গো ইনটু এ ফিয়ার্স কম্পিটিশন। আপনি আন্ডারসার্ভড বা আনসার্ভড মার্কেটে সহজেই ঢুকতে পারেন। যে জায়গাটাতে হয়তো সমস্যা হয় যে এই ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তরা, তাদের রেকর্ড কিপিং সার্টেনলি অনেকেই শুধু মাথাতেই রেকর্ড রাখেন, তারা কাগজে কলমেও রাখেন না। তো যখন তাদেরকে এভালুয়েট করতে হয়, তখন প্রয়োজনীয় যে ইনফরমেশন বা তথ্য, সেই তথ্যগুলো হয়তো গুছানো আকারে পাওয়া যায় না। তো এইখানে একটা বিশেষ আমি বলবো যে ব্যাংকের দিক থেকে একটা এক্সপার্টাইজের প্রয়োজন হয়, হ্যান্ড হোল্ডিংয়ের প্রয়োজন হয়। গ্লোবাল একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু আছে যে নতুন যত উদ্যোক্তা আপনার বাজারে আসে বা কাজ শুরু করে, তার 90% কিন্তু ফেল করে। আমরা দেখি হচ্ছে 10% যারা সাকসেসফুল হচ্ছে একসময় তারাই বড় হচ্ছে, এই গল্পগুলোই শুনি। তো এই রিস্কটা কিন্তু থেকে যায়। সুতরাং একদিকে যেমন প্রয়োজন আছে যে অর্থনীতিকে ফোর্সফুল করতে গেলে এই এসএমইগুলোকে ফাইন্যান্স করতে হবে, আবার অন্যদিকে ফেইলারের যে রিস্কটা আছে, সেই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায়, এবং এই মিটিগেশনের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ট্রেনিংয়ের প্রয়োজন হয়। তাদেরকে ফাইন্যান্সিং লিটারেসি বা ফাইন্যান্স লিটারেসি প্রদান করতে হয়। সো ব্যাংকগুলোর দিক থেকে একটা হ্যান্ড হোল্ডিংয়ের ভালো প্রয়োজন আছে। সুতরাং এসএমই ফাইন্যান্সিং করতে গেলে, এবং এটা আমাদের করা দরকার, আপনারা দেখছেন সেন্ট্রাল ব্যাংক থেকেও এটাকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু ইউসিবি আসলে কি ধরনের কমফোর্ট দিচ্ছে এসএমই কে? ইন্টারেস্ট রেটের দিক থেকে হোক, বা প্রসেসিং এর দিক থেকে হোক, বা খুব দ্রুত ফাইন্যান্সিং করছেন? রাইট। আমরা আমাদের জানেন যে সারা দেশে এখন 236টি ব্রাঞ্চ এবং 196টি সাব ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের মাধ্যমে আমাদের বিস্তৃতিটা কিন্তু সারা দেশ জুড়ে। এবং এইটার একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা দেশের যে কোনো জায়গায়, এসএমই কিন্তু কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কনসেন্ট্রেটেড না। আমাদের দেশে যে বিভিন্ন ছোট ছোট বাজারগুলো আছে, সেখানেও আপনার স্মল এন্টারপ্রাইজেস আছে। তো আমাদের এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে আমরা খুব সহজেই দেশের যে কোনো জায়গায় এসএমইতে পৌঁছাতে পারছি। আমরা আমাদের প্রতিটি ব্রাঞ্চে এখন এই এসএমই ফোকাসড রিলেশনশিপ ম্যানেজার দিচ্ছি, যারা ওই এলাকার মধ্যে যারা এসএমই আছেন তাদেরকে খুঁজে বের করতে পারবে, তাদের ফাইন্যান্সিং নিডগুলো দেখতে পারবে, এবং তাদের ফাইন্যান্সিং নিডটাকে প্রসেস করে ফাইন্যান্সিং করতে পারবে। লিকুইডিটির দিক থেকে যেহেতু আমাদের এখন কোনো সমস্যা নেই, আমরা আমাদের এডি রেশিও আমি বলেছি 82%, অর্থাৎ উই হ্যাভ সাফিসিয়েন্ট লিকুইডিটি টু প্রোভাইড ফাইন্যান্সিং টু এনি সেক্টর। বাট আমাদের ফোকাসটা কর্পোরেটে যেমন থাকছে, বাট একই সঙ্গে আমাদের যে বাজেটও আছে,
দ্য গ্রোথ রেট ফর SME অ্যান্ড রিটেল, এখানে আমরা সিগনিফিক্যান্ট ফোকাস করছি অন দোজ টু সেক্টরস। ওকে, আপনি বলছিলেন যে আপনাদের ওয়ার্কিং ক্যাপিটালে বড় একটা স্ট্রেংথ আছে, ওয়ার্কিং Right. ক্যাপিটাল আপনারা প্রোভাইড করেন। আমরা যদি একটু অ্যাজ এ হোল আমরা ইন্ডাস্ট্রি দেখি, ইন্ডাস্ট্রিতে কিন্তু বিগ গ্রুপসগুলো, কর্পোরেট গ্রুপসগুলো, তারা কিন্তু বলছে যে তারা ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজে আছে, ব্যাংকগুলো তাদের সাফিসিয়েন্ট ফাইন্যান্স করতে পারছে না বিকজ অফ ক্যাপিটাল শর্টফল। আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি, শুধু মানে আপনার ব্যাংক না, পুরো ইন্ডাস্ট্রিতে আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এখন নেগেটিভ, মানে 20টার উপরে ব্যাংক এখন ক্যাপিটাল শর্টফলে আছে। এবং এমন একটি সময় যখন আমাদের ইকোনমি এক ধরনের একটা রিপেয়ারিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা এখন টেক অফ করানো যায় কিভাবে সেই দিকে সরকারের অনেকটা ফোকাস রয়েছে। তো এই রকম সময়ে আসলে ইউসিবি নিজেকে কিভাবে প্রস্তুত করছে, ইউসিবি কতটা প্রস্তুত এই সামনের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য বা ফাইন্যান্স করার জন্য? আপনি দেখেছেন যে 2024 সালে আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে এনপিএল রেশিওটা সিগনিফিকেন্টলি বেড়েছে 2023 সাল থেকে। 2023 সালে যেখানে ইন্ডাস্ট্রি এনপিএল ছিল অ্যাবাউট 11%, আমি রাউন্ড অফ ফিগারে বলছি, সেটা এখন 30% প্লাস হয়ে গেছে। 2024 সালের শেষে যখন ট্রান্সপারেন্সি নিয়ে আসার কথা বলা হলো এবং সেন্ট্রাল ব্যাংক থেকেও সেটা সবাইকে এনকারেজ করলো, এবং যেগুলো আন্ডার দ্য কার্পেট এনপিএল ছিল সেগুলো যখন ট্রান্সপারেন্সির মাধ্যমে প্রকাশিত হলো, এটা চলে গেল আপনার প্রায় 25%-এর কাছাকাছি। তৎপরবর্তীতে আমাদের যখন 6 মাসের ওভারডিউ থাকলে এনপিএল হতো, সেটা যখন 3 মাসে চলে আসলো IFRS 9 ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, এটা চলে গেল 35%-এর কাছাকাছি। তো এটা সেপ্টেম্বর 2025-এ, তারপরে আস্তে আস্তে এটা কমছে। তো এই এনপিএল যখন বাড়ে তখন অটোমেটিক্যালি এটার একটা ইম্প্যাক্ট আসে ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও তখন কমতে থাকে। এটা হচ্ছে একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে যে যখন আপনার এই লোন লসগুলো হয়েছে, এই লোন লসের প্রভিশন করতে গিয়ে অনেকেরই আপনার যেটা প্রফিটেবল ছিল সেটা প্রফিট থেকে লসে চলে গেছে। সুতরাং এটা যদি লসে চলে যায় তখন সেটাও আবার ক্যাপিটালের উপর, কারণ ক্যাপিটাল থেকে তো লসটা অ্যাডজাস্ট হচ্ছে, তো সেটার কারণেও কমেছে। ইন্ডাস্ট্রিতে এখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যেটা আপনি বললেন নেগেটিভ হয়ে গেছে। আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি 2025-এর শেষে ছিল 8.5%, কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাজ পার বাজেল আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 10%, সাজেস্টেড হচ্ছে 12.5%। আপনারা হয়তো দেখেছেন পত্রিকায় যে আমরা রাইট শেয়ার ইস্যু করছি। ইনফ্যাক্ট অগাস্টের 4 তারিখ হচ্ছে আমাদের রেকর্ড ডেট, এবং অগাস্টের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত আমাদের সাবস্ক্রিপশন পিরিয়ড থাকবে। আমরা 2:1 রেশিওতে 775 কোটি টাকার, আমাদের এখন পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1550 কোটি টাকা, তার অর্ধেক 775 কোটি টাকা আমরা রাইট শেয়ারের মাধ্যমে উঠাবো। এতে আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বেড়ে যাবে প্রায় 1.25%-এর কাছাকাছি। একই সঙ্গে আমরা সাবঅর্ডিনেটেড বন্ড অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেটা উঠানোর কাজও চলছে। 800 কোটি টাকা সেটাও অ্যাপ্রুভাল পেয়েছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে 800 কোটি টাকা। সো ওটা তো ধরুন আমাদের প্রায় অ্যানাদার 1.25% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বাড়বে। সো আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমাদের দুটোই উঠবে, এবং তাতে আমাদের টিআর 1-এ 775 কোটি, টিআর 2-তে 800 কোটি, বাট দুটো মিলিয়ে প্রায় 2.5% আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বাড়বে। অর্থাৎ 8.5 থেকে এটা বেড়ে 11%-এর কাছাকাছি চলে যাবে। একই সঙ্গে আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টরও খুঁজছি। আমরা আমাদের শেয়ার হোল্ডারের কাছ থেকে এই অ্যাপ্রুভালটা পেয়েছি যাতে আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টরদের সঙ্গে এখন আলাপ করতে পারি, এবং এটা একটা এগ্রিমেন্টের পর্যায়ে পৌঁছালে তখন আমরা আবার শেয়ার হোল্ডারদের কাছ থেকে সে ব্যাপারে ফার্দার অ্যাপ্রুভাল নিব। তো এর মাধ্যমে আমরা আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা বাড়াচ্ছি। ব্যাংকের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে অন্য কর্পোরেটগুলোতে, নন ব্যাংক কর্পোরেটে বা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, অর্থাৎ রেগুলার ম্যানুফ্যাকচারিং বা ট্রেড বিজনেসে, রেভিনিউয়ের সঙ্গে বা বিজনেস গ্রোথের সঙ্গে ক্যাপিটালের কোনো ডাইরেক্ট লিঙ্কেজ নাই। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপনার নতুন ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার ক্যাপিটাল লাগবে, কারণ আপনি কতটুকু লোন দিতে পারবেন বা লোন দিবেন, আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেটে 12.5% ক্যাপিটাল রাখতে হবে। অর্থাৎ আপনি যদি এনাফ ক্যাপিটাল না থাকে তাহলে আপনি এনাফ লেন্ডিং করতে পারবেন না, আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। সো সেই কারণে ইন্ডাস্ট্রিতে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। নতুন আমাদের একটা সমস্যা ছিল এই সময়টাতে, যে ধরেন অনেক
ব্যাংকের বোর্ড রিকনস্টিটিউট হয়েছে, সেই ব্যাংকগুলোতে আপনার স্পন্সর এবং ডিরেক্টর শেয়ার হোল্ডিং 30% ছিল না। কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা রুল ছিল যে এটা 30% না হলে ক্যাপিটাল ইস্যু করা যাবে না। তো রিসেন্টলি গেজেটের মাধ্যমে আপনার এই পার্টিকুলার রিকোয়ারমেন্টটাকে ওয়েভ করা হয়েছে, নট অনলি ফর আস, ফর দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, যেসব ব্যাংকের বোর্ড রিকনস্টিটিউট হয়েছে তাদের জন্যে এই 30% রিকোয়ারমেন্টটা অ্যাপ্লিকেবল হবে না। তো ওই রিল্যাক্সেশনের মাধ্যমেই আমাদের রাইট শেয়ারের অ্যাপ্রুভালটা এসছে, এবং এইটা আমি বলবো যে ইন্ডাস্ট্রির ক্যাপিটাল রেইজিংয়ের ক্ষেত্রে একটা রেগুলেটরি বড় রিফর্ম করা হয়েছে যাতে আমাদের ক্যাপিটালটা উঠতে পারে। তো এই যে ক্যাপিটাল আপনি তুলছেন, যেমন আপনারা 775 কোটি টাকা রাইট শেয়ারের মাধ্যমে নিচ্ছেন, এইটা যদি আমরা রিটেইল ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটে অ্যাট দ্য সেম টাইম আপনার কাছ থেকে যারা ফাইন্যান্স নিচ্ছে তাদের জন্য আসলে মেসেজটা কি, এটা তাদের জন্য আপনি কি করবেন, বা এটা হলে যখন আপনারা তুলতে পারবেন তখন আসলে ব্যাংকটা তখন কি করতে পারবে? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও একদিকে হচ্ছে কমপ্লায়েন্সের পার্ট, যে আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্সে আমাদের এত থাকতে হবে, বাট অন্যদিকে এই জিনিসটা আমাদেরকে বুস্ট করছে টু গিভ ফার্দার লোন। আমরা ডিপোজিট নিয়ে আসছি, হ্যাঁ আপনি একটু আগে বলছেন আপনার হিউজ ডিপোজিট কিন্তু ইনফ্লো হয়েছে, আমরা ডিপোজিট যেভাবে নিয়ে আসছি, বাট এই ডিপোজিট আসলেও কিন্তু আপনি ক্যাপিটাল না থাকার কারণে আমি ইনভেস্ট করতে পারবো না বা লোন দিতে পারবো না। তো আমরা যখন এই ক্যাপিটালটা বাড়াচ্ছি, আমার সেই সক্ষমতাটা তৈরি হচ্ছে ফার্দার লেন্ডিং করার জন্য। তো সেই লেন্ডিংটা আমরা যেটা বলেছি যে আমরা সবগুলো সেক্টরেই করবো ইন দ্য এন্টায়ার স্পেকট্রাম অফ বিজনেসেস, কর্পোরেট, এসএমই অ্যান্ড রিটেল। বাট আমাদের ফিউচার ফোকাসটা আছে হচ্ছে রিটেইল এবং এসএমইতে। আপনি একটা জিনিস জানেন যে আমরা এখন ডিজিটাল ব্যাংকিংয়ের কথা বলছি, ন্যানো লেন্ডিংয়ের কথা বলছি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো এখন ডিজিটাল ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছে, হুইচ আর অ্যাকচুয়ালি স্মল টিকেট লোনস টু স্মল বরোয়ার্স, অর যাদের স্মল বরোয়িংয়ের নিড আছে তাদের। কিন্তু সবসময় আমরা যে সমস্যাটাতে ভুগতাম সেটা হচ্ছে যে এগুলো ট্রানজ্যাকশন কস্ট বেশি হয়ে যেত। এসএমই যখন প্রথম শুরু করে তখন সবগুলো ব্যাংকে একই সমস্যা ভুগেছে, যে ট্রেডিশনাল ব্যাংকগুলো আপনার যে স্ট্রাকচারে চলে, ব্রিক অ্যান্ড মর্টার স্ট্রাকচার এবং পিপল বেসড লেন্ডিং, এতে আপনার কস্ট অফ ট্রানজ্যাকশন হয় অনেক বেশি। তো আমাদের দেশে এই যে 18 কোটি জনগণ, তাদের একটা বড় অংশ কিন্তু হচ্ছে, আমাদের মিডিয়ান এজ কিন্তু 26-27 মতো, অর্থাৎ দিজ আর ইয়াং পিপল যারা নতুন চাকরিতে ঢুকছে, নতুন ব্যবসা করছে, এবং আমাদের এখন কিন্তু এন্টারপ্রেনার বাড়ছে অনেক। সো এদের যে ফাইন্যান্সিং নিড আছে সবারই কিন্তু শুরুতেই অনেক বড় নিড থাকে না, কিন্তু তাদেরকে দ্রুত করতে গেলে এটা ডিজিটাল ফাইন্যান্সিং ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই টু রিডিউস দ্য ট্রানজ্যাকশন কস্ট and also to make the financing available to the not only the marginal people but across the country. তো সেই জায়গাগুলো তো আমরা ফোকাস করছি যাতে আমাদের ডিজিটাল ফাইন্যান্সিং এর ডিজিটাল পরিমাণটা ট্রান্সফরমেশনের বাড়ে। জন্য অনেক কিছু করছেন, আমরা ই লোন চালু করছেন বা নতুন একটি সুপার অ্যাপ, এগুলো কিভাবে, মানে এগুলোর প্ল্যানগুলো? আমরা যে সুপার অ্যাপটা চালু করেছি সেটার মাধ্যমে আমাদের গ্রাহক যারা আছেন তারা সব কিছুই করতে পারবেন। অর্থাৎ একটি অ্যাপে কানেক্ট করে আপনি একদিকে যেমন ব্যাংকিং সার্ভিস নিতে পারবেন, এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি সুবিধা হচ্ছে যে আমাদের সব ধরনের একটা ফাইন্যান্সিং বা ব্যাংকের জন্য যে কয়টি লাইসেন্স সম্ভব আমাদের সবগুলো সাবসিডিয়ারি আছে। যেমন আমাদের ব্রোকারেজ হাউস আছে, যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, ইউ ক্যান ডু ইট থ্রু আওয়ার ব্রোকারেজ হাউস। আপনার স্ট্রাকচার্ড ফাইন্যান্স প্রয়োজন, আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং আছে, ইউসিবি ইনভেস্টমেন্ট, তাদের মাধ্যমে আপনি এই যে আমরা বন্ড ইস্যু করি, শেয়ার ইস্যু করি, এগুলোর কাজগুলো কিন্তু আমাদের ইউসিবি ইনভেস্টমেন্ট করে থাকে। আমাদের আছে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড আপনি ইনভেস্ট করতে চান, ইউ ক্যান ডু ইট থ্রু আওয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। উই হ্যাভ ফিনটেক, উপায় যেটার ব্র্যান্ড নেম, উপায়ের মাধ্যমে আমরা এমএফএস করছি, আমরা ডিজিটাল লোন দিতে পারছি। তো এগুলো সব কিছুই আপনার ইউসিবি ওয়ানের মধ্যে থাকবে। অর্থাৎ ইউসিবি ওয়ানে আপনি গেলে ব্যাংকিং থেকে শুরু করে আপনি অল সাবসিডির মাধ্যমে যে সেবাগুলো পাওয়া সম্ভব সেটা পাচ্ছেন একই সঙ্গে অ্যাপের মধ্যে। একই সঙ্গে আপনি আপনার লাইফস্টাইল নিডগুলো যেগুলো আছে সেগুলো আপনি ওখানে অ্যাভেলেবল পাবেন। সো আমরা ইউসিবি ওয়ানটাকে ওইভাবে তৈরি করেছি, এবং এটা অফকোর্স আরও ডেভেলপমেন্টের সুযোগ আছে, এবং আমরা এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করছি, যে আমাদের যে কোনো লেভেলের
গ্রাহক, সেটা কর্পোরেট কাস্টমার হোক, রিটেল কাস্টমার হোক বা এসএমই কাস্টমার হোক, ইউসিবি ওয়ানের মাধ্যমে আমাদের ব্যাংকিং এবং আনুষঙ্গিক যে সেবাগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তবে আপনি যেটি বলছিলেন যে এই যে রাইট শেয়ারে যদি একটু ফিরে আসি, 2:1 আপনারা রাইট শেয়ার দিচ্ছেন, তো আমরা কিন্তু দেখি যে মানে স্টক মার্কেটে রিটেল ইনভেস্টররা অনেক বছর ধরেই কিন্তু ব্যাংক শেয়ার নিয়ে অনেক বেশি হোপলেস থাকে যে সেখানে তাদের যে রিয়েল ভ্যালু সেটা পায় না। এটার বিভিন্ন কারণ আছে সেটার। তো আপনারা যখন এই যে হিউজ একটা ক্যাপিটাল রেজ করছেন, সেটি তো আসলে সাধারণ ইনভেস্টররাই সেখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে। তো এইটাতে আপনার আসলে কি হোপ আছে রিটেল ইনভেস্টরদের? সেটা তো আপনার নিশ্চয়ই পারফরম্যান্স ইন্ডিকেটরে সেটা রিফ্লেক্ট করবে। সেটা রিটেল ইনভেস্টরদের জন্য আপনারা কি হোপ রাখছেন? দেখুন, যে কোনো ইনভেস্টরের জন্য একটা শেয়ার থেকে দুইভাবে আপনার প্রফিট আসতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন, অর্থাৎ আজকে আপনি 10 টাকায় শেয়ার কিনলেন, আমরা রাইট শেয়ারটা অফার করছি 10 টাকায়, আমাদের বুক ভ্যালু এখন হচ্ছে 27 টাকা, অর্থাৎ উনি কিন্তু 10 টাকায় একটি 27 টাকার অ্যাসেট কিনছেন। তো এখন শেয়ার প্রাইস যেটা আছে ওভার দ্য পিরিয়ড, আপনার শেয়ার যদি ব্যাংকটার আপনার যখন প্রফিটেবিলিটি বাড়বে, একই সঙ্গে এই শেয়ার প্রাইসটাও বাড়তে পারে। সো রাইট শেয়ার যারা কিনছেন অ্যাট পার, তাদের ক্যাপিটাল গেইনের মাধ্যমে প্রফিট করার সুযোগ আছে। একই সঙ্গে আপনার তারা ব্যাংকগুলো কিন্তু অনেক বছর ধরে ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে এসছে, এবং এখনও যে ব্যাংকগুলো আপনার ভালো অবস্থানে আছে তারা কিন্তু ভালো ডিভিডেন্ড প্রদান করতে পারছে। অফকোর্স এই আপনার 2024 অগাস্টের পর থেকে আমাদের যখন ট্রান্সপারেন্সি এসছে, এনপিএল এর পরিমাণ বেড়ে গেছে, এখন ব্যাংকিং সেক্টরের অনেক ব্যাংকের ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাটা কমে গেছে। তো এই সময় অনেক রিটেল ইনভেস্টররা হয়তো তারা সবগুলো ব্যাংক থেকে একইভাবে তারা ডিভিডেন্ড পাচ্ছেন না, বাট এটা একটা সাময়িক ব্যাপার যে ব্যাংকগুলো এর মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারবে, ভালো করতে পারবে, তারাও এখন যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাদের মতো ডিভিডেন্ড দিতে পারবে। সো এনি রিটেল ইনভেস্টার্স যারা এখানে ইনভেস্ট করবেন, তারা আমার ধারণা যে যদি ব্যাংক বেছে তারা ইনভেস্ট করেন, তাহলে তারা সেখান থেকে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড দুটোর মাধ্যমে তাদের প্রফিট আসতে পারে। হ্যাঁ, এটা যেমন একটা সহজ জিনিস যে আপনি যখন আপনার ক্যাপিটাল রেজ করছেন তখন আপনার লেন্ডিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি বিজনেস এক্সপ্যানশন করতে পারছেন, বিজনেস ভলিউম আমরা অনেক বাড়াতে পারবো, তখন আপনার প্রফিটেবিলিটিও বাড়বে। প্রফিট অ্যাবসলিউটলি, আসলে তখন আপনি ডিভিডেন্ডও দিতে পারছেন। অ্যাবসলিউটলি। তো সেটা আসলে আলটিমেটলি রিটেল ইনভেস্টরদের কাছেই যাচ্ছে। তো এখানে যদি বলি যে এই যে ক্যাপিটাল ক্রাইসিস তো আরো অনেক ব্যাংকেরই আছে, আপনারা যেমন একটি পলিসি সাপোর্টের কথা বললেন যে 30% ওই যে হোল্ডিংস যেটা স্পন্সরদের সেটি ওয়েভ করা হয়েছে। তো এইটা আমরা এক ধরনের একটা এক্সট্রা অর্ডিনারি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক ব্যাংক তাদের নিজেদেরকে রিপেয়ার করছে ফর দ্য ফিউচার। তো এই সময় কি ধরনের পলিসি সাপোর্ট আপনারা এক্সপেক্ট করেন, যেগুলো শুধু মানে আপনার ব্যাংক না, অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রিতে আমাদের যে এই ক্যাপিটাল ডেফিসিটটা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা যায়? দেখেন, ব্যাংকের ক্যাপিটাল কয়েকভাবে বাড়ানো যেতে পারে। একটা হচ্ছে যে ইন্টারনাল জেনারেশন, যে একটা ব্যাংক যখন প্রফিট করে সেই প্রফিটটা রিটেইন আর্নিংয়ে যায়, রিটেইন আর্নিংটা যখন থাকে সেটাই তার ইন্টারনাল ক্যাপিটাল জেনারেশন। আপনারা দেখেছেন অনেক ব্যাংক অনেক সময় ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে স্টক ডিভিডেন্ড দেয়, স্টক ডিভিডেন্ডের মাধ্যমে রিটেইন আর্নিংটাই পেইড আপ ক্যাপিটালে পরিণত হয়ে যায়। সো দিস ইজ ইন্টারনাল জেনারেশন, আপনার প্রফিটেবিলিটির মাধ্যমে ক্যাপিটাল জেনারেট করতে পারেন। ইন্টারনাল জেনারেশনের বাইরে যদি আমাকে ক্যাপিটাল রেইজ করতে হয়, তাহলে কোর ক্যাপিটাল যদি রেইজ করতে হয়, তাহলে একটা হতে পারে আমার রিপিট পাবলিক অফারিংয়ে যেতে হবে, অর্থাৎ নতুন করে জেনারেল শেয়ার হোল্ডারদের কাছে আমাকে শেয়ার বিক্রি করতে হবে, অথবা রাইট শেয়ার, যেখানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা অ্যাজ পার দ্য রেশিও নতুন শেয়ার পেতে পারেন, এতে আপনার ক্যাপিটাল বাড়বে। তো যেখানে আমাদের এই ব্যাংকগুলোতে একটা বড় ধরনের আঘাত এসছে এবং তার মাধ্যমে অনেক ব্যাংকের প্রফিটেবিলিটি কমে গেছে, অথবা যাদের আপনার ডেফার্ড প্রভিশনস আছে, যে প্রভিশনটা পুরোটা কাভার করতে পারে নাই, তাদের বেশ কিছুদিন পর্যন্ত অপারেটিং প্রফিট যেটা আসছে সেটা তারা প্রভিশন করতেই তারা ব্যয় করছে, অর্থাৎ ইন্টারনাল জেনারেশন হচ্ছে না। তাহলে অপশন হচ্ছে যে হয় রিপিট অফারিংয়ে যেতে হবে অথবা রাইট শেয়ারে যেতে হবে। তো নতুন ক্যাপিটাল ইস্যু করতে গেলে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে, দে শুড হ্যাভ দ্য ফার্স্ট রাইট to invest in that company because it is their company. তো
একটা যেটা বললাম যে আমাদের ইস্যু ছিল রিগার্ডিং 30% শেয়ার হোল্ডিং বাই দ্য স্পন্সর্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স। এটা ছাড়াও আরও বেশ কিছু আপনার দেখা যাবে যে রেশিও বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো মিট করতে হয়, সেই ক্রাইটেরিয়া তো অনেক ক্যাপিটাল রেজ করার জন্য অনেকেই হয়তো ফেইল করবে। তো সেই জায়গাটাতে চিন্তা করলে আমাদের যেমন এই 30% ওয়েভারটাই ওয়াজ এ বিগ, আমি বলবো যে পলিসি সাপোর্ট। কারণ এটা না হলে আপনি যদি এখন সবগুলো ক্রাইটেরিয়া দেখতে চান তাহলে এখন এটা ফুলফিল করবে না। ফুলফিল না করলে তারা ক্যাপিটাল রেজ করতে পারবে না, ক্যাপিটাল রেজ না করলে তার লেন্ডিং সক্ষমতা বাড়বে না। ইভেন আমাদের এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বিশেষ করে ব্যাঙ্কগুলোর জন্য, আমরা যখন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো বা করসপন্ডেন্ট ব্যাঙ্কগুলো থেকে যে ক্রেডিট লাইনটা পাই, যেটার মাধ্যমে আমাদের এলসি কনফার্মেশন করি, এলসি কনফার্মেশন করতে না পারলে আমরা ইম্পোর্ট করতে পারবো না, তারাও কিন্তু এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা দেখে। অর্থাৎ ক্যাপিটাল না বাড়াতে পারলে একটা ব্যাংকের পক্ষে তার বিজনেস এক্সপানশন করা সম্ভব না। তো যেহেতু সে ইন্টারনাল ক্যাপিটাল জেনারেশন করতে পারছে না, এক্সটার্নাল করতে পারলে সেটা রাইট শেয়ার ফর্মেই হোক, রিপিট পাবলিক অফারিংয়ের মাধ্যমেই হোক, সে হয়তো এই মুহূর্তে সবগুলো ক্রাইটেরিয়া যখন ফুলফিল করতে পারছে না, এইখানে দেখে কিছু জায়গায় আমাদেরকে সাপোর্ট যদি আমরা না দিই তাহলে এটা একটা ক্যাচ 22 সিচুয়েশনে চলে যাবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে রেগুলেটরি বডি থেকে একটা সাপোর্টের প্রয়োজন। আমি বলবো যে 30% ওয়েভার অর ফর দোজ ব্যাংক যেখানে ব্যাংকের বোর্ড রিকনস্টিটিউট হয়েছে, দিস ইজ এ বিগ স্টেপস ফ্রম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এটার মাধ্যমে হয়তো আমরা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, আরও হয়তো বেশ কিছু ব্যাংক আমার ধারণা ইদার রাইট শেয়ার অথবা আরপিও, রিপিট পাবলিক অফারিং, এগুলোর মাধ্যমে তাদের ক্যাপিটাল রেইজ করবে। আর বন্ড তো আছে যেটা আপনার টিয়ার 2 ক্যাপিটাল হিসেবে আমরা বলি, সেটাও আপনার অ্যাপ্রুভালের মাধ্যমে। এই যে আপনারা বন্ডটা যে তুলেছেন, সেই বন্ডের সর্বনিম্ন বিনিয়োগ 1 লাখ টাকা পার লটে, তো এটা কি এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই এবং 7 বছরের জন্য। তো সেইখানে যারা ইউসিবিএল এ ইনভেস্ট করবেন, মানে তারা কতটা নিশ্চিত হয়ে এখানে ইনভেস্ট করবেন এই বন্ডে? এই বন্ডের স্ট্রাকচারটা হচ্ছে সব, মানে সাবঅর্ডিনেট বন্ডের একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার বাংলাদেশে হয়ে গেছে, যে আপনি যখন ইনভেস্ট করবেন এইটার রিটার্নটা হচ্ছে আপনার 6 মাসের যে অ্যাভারেজ ডিপোজিট রেট তার উপরে 3%। অর্থাৎ আপনি একটি ব্যাংকে ডিপোজিট রাখলে যে নর্মাল যে রেটটা পাবেন তার চেয়ে আপনি 3% মার্জিন সবসময় বেশি পাচ্ছেন বন্ডে ইনভেস্ট করলে। সুতরাং যেমন আমি যদি ইউসিবির কথাই বলি, আমার নতুন ডিপোজিটাররা আমাদের প্রতি আস্থা আছে, তারা গত 1.5 বছরে 20,000 কোটি টাকার নতুন আমানত আমাদের কাছে রেখেছেন। একইভাবে তারা যদি বন্ডে ইনভেস্ট করেন, তারা কিন্তু ওই আমানতের যে ইন্টারেস্ট রেট তার চেয়ে বেশি ইন্টারেস্ট রেট পাচ্ছেন। এটা আমরা দিচ্ছি কেন বা ব্যাংকগুলো দিবে কেন? তাদের লিকুইডিটিতে একটি রেস্ট্রিকশন আছে যে প্রথম 2 বছর আপনার এটা কোনো রিডেমশন হয় না। অর্থাৎ উনি 7 বছরের জন্য ইনভেস্ট করছেন, 2 বছর উনি ফান্ড ফেরত পাচ্ছেন না, বাট উনি অনেক হায়ার রিটার্ন পাচ্ছেন। 3য় বছর থেকে কিন্তু 20% হারে ওনার ফান্ডটা আবার ফেরত আসছে। সো লিকুইডিটিটা ওনার কাছে আবার ফেরত আসছে আফটার 2 ইয়ার্স। তো এই যে তার একটা ইনকনভেনিয়েন্স অফ নট হ্যাভিং দ্য লিকুইডিটি ফর 2 ইয়ার্স, এটার জন্য আমাদের দিক থেকে রিটার্নটা তাদের জন্য অনেক বেশি থাকছে। সো এটাতে করলে ইনফ্যাক্ট তাদের প্রফিটেবিলিটির কথা যদি চিন্তা করেন, বা রিটার্ন অন দেয়ার ওন ইনভেস্টমেন্ট ইজ হায়ার অন সাবঅর্ডিনেটেড বন্ডস দেন অন ডিপোজিটস। সো এখানে ইন্ডিভিজুয়াল, কোন ধরনের ইন্ডিভিজুয়ালদের আসলে, যেহেতু 2 বছরের একটা রেস্ট্রিকশন আছে, কোন ধরনের ইন্ডিভিজুয়ালদের এখানে তাদের অপরচুনিটি নিতে পারে? যেমন যারা রিটায়ার্ড পারসন, তারা হয়তো চিন্তা করে যে তাকে লং টার্মে সে হয়তো টাকাটা রেখে শুধু ওই টাকা দিয়েই সংসার চলছে, মানে এই ধরনের ইনভেস্টরদের জন্য কতটা? আমরা যেহেতু 6 মাস পরপরই এটার ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি, প্রতি 6 মাসে তারা ইন্টারেস্ট পাচ্ছে, অর্থাৎ যার ইমিডিয়েট এনআরভিদের জন্য, রেমিটারদের জন্য কেমন? তারাও করতে পারবেন। তো তাদের জন্য এই অপশনটা খোলা আছে। আচ্ছা, সো এখানে আপনারা 6 মাস পর পর তারা এখানে রিটার্নটা পাবেন, ইন্টারেস্টটা পাবেন 6 মাস পর পর। কত রিটার্নটা আসলে এভারেজে আসবে এখানে আপনাদের? এটা আপনার প্রতি 6 মাস পর পরই কিন্তু এটা আবার রিভ্যালুয়েট হবে। ধরুন এই মুহূর্তে যদি আমি বলি আমাদের 6 মাসের অ্যাভারেজ ইন্টারেস্ট রেট, মার্কেটের আমার রাইট ফিগারটা নেই, বাট আমি অনুমান করতে পারি ইট উইল প্রবাবলি বি
অ্যারাউন্ড 9%। হুম হুম। তার মানে এটার সঙ্গে যদি আপনি 3% যোগ করেন তাহলে এটা 12%-এর কাছাকাছি চলে যাবে। ওকে, কাইন্ড অফ আপনি যদি সঞ্চয়পত্রে রাখেন তার চাইতেও আপনি বেশি রেট Right, এখান থেকে পাচ্ছেন। সো এটা একটা মানে মানে উইন উইন সিচুয়েশন, ব্যাংকের জন্য উইন উইন, আপনি এই টাকাটা নিয়ে ব্যবসা Absolutely. করবেন, আবার অন্যদিকে ইনভেস্টররা ইনভেস্টররা। হায়ার রিটার্ন পাচ্ছেন সো অন এটা দেয়ার আপনাদের এক ধরনের ইনভেস্টমেন্ট। একটা মানে প্রিপারেশন যে আপনার ক্যাপিটাল রেজ করে কিভাবে আপনারা আবার মার্কেটে নতুন করে আপনাদের ব্যবসা এক্সপানশন করবেন। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শকদেরকে। কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আমরা একটি প্ল্যান দেখলাম যে এই যে আমাদের অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা, এবং এর মধ্যে আমরা বড় ধরনের একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েছি। অনেক ব্যাংক তাদের ক্যাপিটাল লস করেছে, সেখান থেকে আবার ওভারকাম কিভাবে করছে ব্যাংকগুলো, এর মধ্যে ইউসিবিএল কিভাবে তার ক্যাপিটাল নতুন করে ক্যাপিটাল রেজ করে নিজেকে আরও শক্তিশালী করে ফিউচারে কিভাবে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, সেই প্ল্যানটাই আমরা জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।